আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির দ্বিতীয় টপিক, যেটাকে বলা হচ্ছে দ্রবণের পরিবাহিতা। দেখো, এখানে প্রথমেই যেটা বলা আছে সেটা হচ্ছে কি দ্রবণের পরিবাহিতা। এবার দ্রবণটা কিসের? না, দ্রবণ হতে পারে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি দ্রবণের, আমরা টেনেই অলরেডি পড়েছি, দ্রবণ কখন তড়িৎ পরিবহন করে না যখন তার মধ্যে আয়নের উপস্থিতি থাকে। অর্থাৎ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দ্রবণটা তৈরি করা হয়েছে তার মধ্যে যদি আয়নের উপস্থিত থাকে তবেই দ্রবণে তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে বলেছি যেখানে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রনের কারণে সেখানে তড়িৎ পরিবাহী হয়। তাহলে এখানে দ্রবণের যেহেতু আমরা পরিবাহিতা মাপবো, তাহলে সেক্ষেত্রে কী থাকতে হবে না, অবশ্যই আয়নের উপস্থিতি হতে হবে। আয়ন কারা তৈরি করে? মৃদু তড়িৎ বিশ্লেষ্যও তৈরি করতে পারে বা তীব্র তড়িৎ বিশ্লেষ্যও তৈরি করতে পারে। দেখো, এবার টেনে আমরা যেটা পড়েছিলাম ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ধাতব পরিবাহীর মধ্যেকার যে তড়িৎ প্রবাহ ঘটতো সেই তড়িৎ প্রবাহকে বাধা কে দিত না, রোধ বাধা দিত। তাই তো, রোধ মানে হচ্ছে প্রবাহের বিরুদ্ধে যেটা বাধা প্রাপ্ত হতো। কার ক্ষেত্রে? না, ধাতব পরিবাহের ক্ষেত্রে। ব্যাপার ধরবো না, দ্রবণের ক্ষেত্রে আমরা যেটা পরিমাপ করব সেইটা হচ্ছে পরিবাহিতাটা পরিমাপ করব। কিন্তু তার আগে আমাদের ওহমের সূত্রটা জানতে হবে। না কি না, ওহমের সূত্র যে কোনো পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র কী ছিল? যে রোধ ভ্যারিজেস, রোধ কার সাথে সমানুপাতিক ছিল না, যে পরিবাহীটা যদি পরিবাহিতার লেন্থ যদি এল হয়, পরিবাহিতার লেন্থ যদি এ হয় এবং প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে কী ছিল না, এল বাই এ। আর ভ্যারিজেস এল বাই এ। এল হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্থচ্ছেদ। তাহলে এটাকে আমরা যদি এখন একটু সহজীকরণ ভেদটাকে যদি ভেঙে নিই, তাহলে আর ইজিক্যাল টু কী হবে? আর ইজিক্যাল টু রো ইন্টু এল বাই এ। রোটাকে কী বলা হচ্ছিল না, রোধাঙ্ক। এটাকে কী বলা হচ্ছিল? রোধাঙ্ক। আর এটাকে কী বলা হচ্ছিল না, পরিবাহীর রোধ। এবার রোধের অনন্যক। আর দ্রবণের ক্ষেত্রে আমরা রোধ পরিমাপ করব না, কি পরিমাপ করব না, পরিবাহিতা পরিমাপ করা হবে। ঠিক আছে, আর পরিবাহিতা হলো কি না, রোধের অনন্যক। অর্থাৎ পরিবাহিতা ইজিক্যাল টু 1/r। পরিবাহিতা কোনো একটা দ্রবণের ক্ষেত্রে আমরা যখন পরিবাহিতা পরিমাপ করব সেটাকে এল দিয়ে প্রকাশ করা হবে এবং সেটাকে কী বলা হচ্ছে? 1/r। অর্থাৎ রোধের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি না, এটা বলতে পারি যে 1/ρ ইজিক্যাল টু 1/r ইন্টু এল বাই এ। জাস্ট আরটাকে এইদিকে, রোটাকে এইদিকে আনলাম। ঠিক, এবার দেখো রোধাঙ্কের অপোজিট যেটাকে, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কি না, এটা টার্মগুলো আগে জেনে নাও, তারপর বলছি। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব না, কাপ্পা দিয়ে, এরকম কাপ্পা দিয়ে চিহ্নিত করবো। সেটাই কি বলা হচ্ছে? 1/ρ। ঠিক আছে, কাপ্পা ইজিক্যাল টু কি 1/ρ আর পরিবাহিতা ইজিক্যাল টু 1/r। তাহলে আমি এখানে কি বলতে পারি না, ইজিক্যাল টু কাপ্পা ইজিক্যাল টু এল ইন্টু এল বাই এ। তাহলে এই দ্রবণের ক্ষেত্রে এখন এল কোনটা? কারণ এখানে যদি তড়িৎ বিশ্লেষণ, একটা ধাতব পরিবাহের ক্ষেত্রে নয় বুঝলাম যে লেন্থ এইটা, প্রস্থচ্ছেদ এ, তাই তো। কিন্তু এই দ্রবণের ক্ষেত্রে এল কোনটা বা এ কোনটা সেটা জেনে নিতে হবে। এল কোনটা না, এল যেটাকে বলা হচ্ছে যে দুটো ইলেকট্রোডের মধ্যেকার দূরত্ব। অর্থাৎ এই যে মধ্যেকার দূরত্ব দুটো ইলেকট্রোডের, এই মধ্যেকার দূরত্বটাকে কী বলা হচ্ছে? মধ্যেকার দূরত্বটাকে বলা হচ্ছে এল। আর প্রস্থচ্ছেদ কোনটা? এই যে দুটো ইলেকট্রন নেওয়া হয়েছে তাদেরকে বলা, প্রস্থচ্ছেদগুলোকে বলা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখা যায় আমি যদি একটা টোটাল, যদি এই একটা গোটা একটা তড়িৎ বিশ্লেষ্য, সেটা মৃদু বা তীব্র হোক না কেন, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে পরিবাহিতা, অর্থাৎ কত পরিমাণ সে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে, সেটাই তার পরিবাহিতা, যেটাকে এল দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ রোধের অপোজিট, তাই তো, রোধের অপোজিট দিয়ে যেটা চিহ্নিত করা, মানে অনন্যক দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর কাপ্পা কি না, কাপ্পা দেখো যখন এল ইজিক্যাল টু 1 আর এ ইজিক্যাল টু 1, তখন কি হয়? তখন কাপ্পা ইজিক্যাল টু এল হয়ে যায়। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা ইজিক্যাল টু জেনারেল পরিবাহিতা, তাই তো। অর্থাৎ একক দৈর্ঘ্য, অর্থাৎ কি বলছে না, একক দৈর্ঘ্য 1, এল মানে কি একক দৈর্ঘ্য, মানে এটা 1 সেন্টিমিটার। আর প্রস্থচ্ছেদে যখন 1 সেন্টিমিটার হয়ে যায় তখন যে ঘনকটা তৈরি হয়, এই মধ্যেকার, এই ভেতরের যে দ্রবণ, এই ঘনকের মধ্যেকার যে দ্রবণ, তার যে, অর্থাৎ গোটা দ্রবণটা হচ্ছে জেনারেল, এই গোটা দ্রবণের যদি পরিবাহিতাটা মাপা হয় তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন সেটাকে জেনারেল পরিবাহিতা। আর যখনই সেটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, এটার আপেক্ষিক পরিবাহিতার ইংরেজি হচ্ছে স্পেসিফিক। যখন দ্রবণটাকে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে, মানে বাইরের দ্রবণটাকে নেওয়া হবে না, শুধুমাত্র আমাদের পরীক্ষণীয় কোনটা, এই 1 সেমি কিউব, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এই যে এইটুকু মধ্যেকার যে দ্রবণের যে পরিবাহিতা,
সেই দ্রবণের পরিবাহিতাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, কারণ L=1 A=1 কাপ্পা তখন L হয়ে গেল। ঠিক আছে, তাহলে জেনারেল পরিবাহিতা মানে গোটা দ্রবণটা, আর স্পেসিফিক বা আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা মানে হচ্ছে শুধু 1 সেমি কিউব মধ্যেকার যে দ্রবণ 1 সিসি আয়তনের যে দ্রবণের যে তড়িৎ পরিবাহিতা সেটাকে বলা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। এবার চলে আসা যাক এর এককগুলো কী হবে। দেখো, স্বাভাবিক পরিবাহিতার একক বোঝাই যাচ্ছে 1/r। ওহম, আমরা R= কি জানি? ওহম। তাহলে এর একক হচ্ছে ওহম ইনভার্স। একেই অনেক সময় এসআই কি বলা হয়? এসআই বলা হয় সিমেন্স। সিমেন্স বলা হয় কি বলা হয়? সিমেন্স। আর ওহমকেই অনেক সময় কি বলা হয়? না মো বলা হয়। কি বলা হয়? মো, তাই তো? অনেক সময় এটাকে মো বলা হচ্ছে। ঠিক আছে, এবার আপেক্ষিক পরিবাহিতার একক কী হবে? দেখো, আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমি যদি এখানটায় যদি বসাই আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা যদি বসানো হয় তাহলে কত হয়? এই কাপ্পার যদি এককটা বার করতে হয়, দেখো L= আমি অলরেডি আগেই বসিয়ে দিয়েছিলাম নাকি না ওহম ইনভার্স। এখানে অলরেডি আমি করে নিয়েছি L= বা জেনারেল কন্ডাক্টেন্স L= ওহম ইনভার্স এখানে করে নেওয়া হয়েছে। তাহলে এলের জায়গায় আমি কি বসালাম? শুধু ওহম ইনভার্স বসিয়ে নিলাম। এবার L= কি? এল ছিল দৈর্ঘ্য, তাহলে এটা সেন্টিমিটার যদি আমরা CGS মাপি, আর প্রস্থচ্ছেদ কী হয়? না সেমি স্কোয়ার। তাহলে এর একক কী হবে? ওহম ইনভার্স ইন্টু সেমি ইনভার্স। ওহম ইনভার্স সেমি ইনভার্স অর মো সেমি ইনভার্স, যেটা বলবে সেটাই হচ্ছে কি আপেক্ষিক পরিবাহিতার একক। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো, এই ইকুয়েশানে L/A একটা টার্ম আছে, যে টার্মটাকে আমাদের চিহ্নিত করা আছে। এল মানে কি? মানে এই কোষটা যেটা আছে এর মধ্যেকার যে দূরত্ব, অর্থাৎ দুটো তড়িৎদ্বারের মধ্যেকার দূরত্ব, সেটাকে এল বলা হচ্ছে। আর এই হচ্ছে প্রস্থচ্ছেদ, তার যে অনুপাত, অর্থাৎ সোজা কথায় মনে রাখবে লা, এটাকে বলা হচ্ছে সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। কী বলা হচ্ছে? সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। এটার একক বোঝাই যাচ্ছে না L= সেমি, এটা হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে কোষ ধ্রুবকের একক হচ্ছে সেমি ইনভার্স। CGS একক হচ্ছে সেমি ইনভার্স। এটাও কিন্তু মনে রাখতে হবে। L/A বা লা হচ্ছে তোমার কি না কোষ ধ্রুবক। এখানে একটা মনে রাখতে হবে যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে আপেক্ষিক যে পরিবাহিতা, অর্থাৎ এইটুকু যে এরিয়ার যে মধ্যেকার যে দ্রবণের যে পরিবাহিতা, এটা কিন্তু কখনোই কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। অর্থাৎ কারণ এটাকে একক হতেই হবে, তবেই যে কন্ডাক্টেন্স হয় সেটাই হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। এক্ষেত্রে মনে রাখা দরকার যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে যদি আলাদা আলাদা প্রস্থচ্ছেদ বিশিষ্ট যদি আমরা ইলেকট্রোডগুলো নিতাম, যদি তার দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হতো, অর্থাৎ আলাদা আলাদা কোষ ধ্রুবক যদি আলাদা আলাদা হতো, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে L/A যত মান বেশি হয়ে গেছে তত এলের মান তত কম হয়েছে, কিন্তু এদের গুণফল কিন্তু সর্বদা ধ্রুবক আছে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার মান কিন্তু কখনো কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। এটা একটু শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ দেখা গেছে যে পরীক্ষালব্ধ এর মান L/A মানে কোষ ধ্রুবক যত বেশি না এর মান তত কম হয়েছে, তাহলে কাপ্পা তখন কী হবে? কম বেশি করে একই থাকে, ফিক্স থাকে। কিন্তু কে এর মান একটা দ্রবণের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক পরিবাহিতার মান একটা দ্রবণের ক্ষেত্রে কিন্তু সবসময় ধ্রুবক থাকে। এটা ইন্ডিপেন্ডেন্ট, কোষ ধ্রুবকের জন্য হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় একটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, এটা মনে রাখা দরকার। এবার এই আপেক্ষিক যে পরিবাহিতা, এই আপেক্ষিক পরিবাহিতা মানে এইটুকু যে দ্রবণ তার মধ্যেকার যে দ্রবণের যে পরিবাহিতা সেটা। এবার এই মধ্যেকার যে দ্রবণ তার পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য যেটা ব্যবহার করছি তার প্রকৃতির উপর নির্ভর করবে। না তড়িৎ বিশ্লেষ্য মৃদু না তীব্র? আমরা তীব্র মানে জানি কি তারা 100% বিয়োজিত থাকে, তার মানে কি তারা টোটালটা আয়ন উৎপন্ন করে দেয়। যত বেশি আয়ন হয় তার তড়িৎ পরিবাহিতা তত বেশি হয়। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে তীব্র, তাহলে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের ওপর আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা কিন্তু নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে? না তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্ব। তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্ব যত বেশি দেবো তত এই ভেতরকার মধ্যে আয়নের পরিমাণ তত বাড়বে, বোঝাই যাচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণের গাঢ়ত্বের উপর নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে? বিয়োজনে উৎপন্ন আয়নের উপর। এগুলো সব ব্যাখ্যা করব। আয়নের উপর কেন নির্ভর করে? না আয়নের হচ্ছে দাবকায়ন মাত্রা, যে আয়নগুলো থাকে তাদের পরিবাহিতা বিভিন্ন ধরনের হয়। না যে যত তার দ্রবণটার যে আয়ন তৈরি করলো, যে ছোট তার দাবকায়ন মাত্রা নাকি বেশি হয়, আর যে বড় তার দাবকায়ন মাত্রা অপেক্ষিত কম হয়। তাহলে দেখা গেছে ছোটোগুলোর পরিবাহিতা সাধারণত কম হচ্ছে আর বড়গুলোর পরিবাহিতা বেশি হচ্ছে। এগুলো একটু পরে আমি আলোচনা করব। মোটামুটি জেনে নেওয়া যাক কী কী বিষয়ের ওপর। এক, তড়িৎ বিশ্লেষণ প্রকৃতির ওপর, তীব্র না মৃদু বোঝাই যাচ্ছে। আর কি না গাঢ়ত্বের ওপর। আর কিসের ওপর? না বললাম ওই যে আয়ন তৈরি করলো তার দ্রাবকায়নের উপর। আর একটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধি করলে বোঝাই যাচ্ছে যে আয়নগুলো সচলতা বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কী হয়? আয়নগুলো ক্যাথোড বা অ্যানোডের দিকে খুব দ্রুত গতিতে যেতে থাকে, যার ফলে তার পরিবাহিতাও কিন্তু বাড়তে থাকে।
তাহলে এই বিষয়গুলোর উপর মোটামুটি কী হচ্ছে আমাদের আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। এবার দেখো তোমাদের নোটসেও দেওয়া আছে বা বইয়ের মধ্যেও দেওয়া আছে, দ্রবণে গাঢ়ত্ব পরিবর্তনে আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন। গাঢ়ত্ব পরিবর্তন করলে আপেক্ষিক পরিবাহিতা কী হবে? আবার বলছি, আপেক্ষিক পরিবাহিতা মানে কিন্তু এইটুকু জায়গা, অর্থাৎ 1 সেমি কিউব দ্রবণের। এবার দেখো দ্রবণটা মৃদু বা তীব্র যাই হোক না কেন, সেক্ষেত্রে আমি যদি তীব্র তড়িৎ যাই হোক, সেখানে যদি আমি গাঢ়ত্ব বৃদ্ধি করি, গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে চার্জ ক্যারিং পার্টিকেল মৃদুই হোক বা তীব্রই হোক, চার্জ ক্যারিং পার্টিকেল মানে কি ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা কিন্তু এইটুকু জায়গার মধ্যে বৃদ্ধি পাবে। মানে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, গাঢ়ত্ব মানে কি বেশি বেশি আয়ন তৈরি যোগ করা হচ্ছে, তারপরে কী হবে এইটুকুর মধ্যে আয়নের সংখ্যা বৃদ্ধির ফলে এর তড়িৎ পরিবাহিতা বাড়ে, কারণ আয়নের সংখ্যার উপর পরিবাহিতা নির্ভর করছে। আয়নের সংখ্যা বাড়ার সাথে সাথে দ্রবণের পরিবাহিতাও বাড়বে। আর কি গাঢ়ত্ব হ্রাস করলে মৃদু বা তীব্র যাই হোক না কেন তড়িৎ পরিবাহিতা সবসময় কমবে, কারণ এইটুকু জায়গার মধ্যে আয়নের সংখ্যা হ্রাস পাবে। আমরা আগেই জেনে নিচ্ছি তড়িৎ পরিবাহিতা কিসের উপর নির্ভর করে? আয়ন সংখ্যার উপর। তাহলে আয়নের সংখ্যা কমে যাওয়ার জন্য, অর্থাৎ গাঢ়ত্ব হ্রাস করার জন্য তীব্র বা মৃদু যাই হোক না কেন তার আপেক্ষিক পরিবাহিতা কিন্তু সবসময় কমেই যাবে। এবার দেখো দুটো দ্রবণের মধ্যে যদি তড়িৎ পরিবাহিতা যদি তুলনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা কিন্তু ইউজ করা হয় না। সেক্ষেত্রে কি ইউজ করা হবে না, নতুন ধরনের দুটো টার্ম ইউজ করা হবে, যেটা হচ্ছে মোলার পরিবাহিতা আর এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। এই দুটো আমাদের এবার জানতে হবে। মোলার, দেখো আমি আগেই বলেছিলাম যে আমাদের আপেক্ষিক পরিবাহিতা কিন্তু সেক্ষেত্রে কি 1 সেমি কিউব, অর্থাৎ এদের দুটো প্রস্থচ্ছেদ 1 সেমি হবে আর দুটো 1 সেমি অ্যাপার্টেও থাকবে। কিন্তু মোলার পরিবাহিতার ক্ষেত্রে বলতে কী বোঝাচ্ছে? মোলার পরিবাহিতা বলতে মানে দ্রবণটা যতটাই তার আয়তন হোক না কেন, তার মধ্যে কিন্তু চার্জ ক্যারিং পার্টিকেল কিন্তু 1 মোল থাকতেই হবে। অর্থাৎ 1 মোল দ্রবীভূত আছে এমন কোনো তড়িৎ বিশ্লেষ্যর যে তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ চার্জ ক্যারিং পার্টিকেল কিন্তু 1 মোল, সেটা মৃদু হোক বা তীব্র হোক, এবং তার আয়তন যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা যেমন এইটুকুর মধ্যে কনফাইনমেন্ট, সেটা তখন মোলার পরিবাহের ক্ষেত্রে গোটা দ্রবণের মধ্যে যদি 1 m থাকে, তাহলে তার যে পরিবাহিতা সেটাকে তার মোলার পরিবাহিতা বলছি। তো অর্থাৎ সেটার কিন্তু আর এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তাহলে দেখো মোলার পরিবাহিতা সংজ্ঞাটা দেখো আমি বলে দিচ্ছি কি হচ্ছে। দেখো ছবিতে দেওয়া আছে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থে দ্রবণের যে আয়তনে, অর্থাৎ যতটুকু আয়তন হোক না কেন, যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যর 1 মোল দ্রবীভূত আছে, সে আয়তনের দ্রবণে মানে 1 সেমি, সেক্ষেত্রে যে রিয়েগুলোকে রাখা হবে অ্যাপার্ট, সেটা হচ্ছে 1 সেমি ব্যবধানে কিন্তু রাখতে হবে। উপযুক্ত আকারে তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তার মোলার পরিবাহিতা। অর্থাৎ মোদ্দা কথা কি, অর্থাৎ দ্রবণের আয়তন যাই হোক না কেন, ওই দ্রবণের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে সেটা কিন্তু 1 মোল হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে আর মোলার পরিবাহিতা কিন্তু সীমাবদ্ধ নয়। ঠিক, তাহলে এক্ষেত্রে মোলার পরিবাহিতার সাথে আমাদের আপেক্ষিক পরিবাহিতার যে সম্পর্ক, এটা একটু ক্যালকুলেশন করা যায়। সেই ক্যালকুলেশনটা তোমাদের পড়ে না সাধারণত, অর্থাৎ অতটা ডিটেলসে গিয়ে লাভও নেই। সেক্ষেত্রে আমাদের ডিটেলসে একটা মনে রাখতে হবে না, মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে যে সম্পর্ক, মোলার পরিবাহিতা যদি ল্যামডা এম হয়, তাহলে সেক্ষেত্রে কাপ্পা ইন্টু কী হয় 1000/m হয়, কাপ্পা ইন্টু 1000/m হয়ে থাকে। ঠিক, যেখানে 1000টা কি না, 1000টাকে বলা হচ্ছে যে দ্রবণের যে আয়তন সেটাকে 1000 সিসি বা সেন্টিমিটার কিউব ধরা হচ্ছে। এম হচ্ছে দ্রবণের মোলারিটি, যে দ্রবণটা নেওয়া হয়েছে তার মোলারিটি, আর কাপ্পা তো জেনেই গেছি যে আপেক্ষিক পরিবাহিতা, ল্যামডা হচ্ছে মোলার পরিবাহিতা। এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে দেখো ল্যামডা এম বা মোলার পরিবাহিতা যে একক হবে সেটা দেখে নিই। কাপ্পা ইজিক্যাল টু আমরা অলরেডি কী পড়েছি না, ওহম ইনভার্স আর সেমি ইনভার্স অলরেডি পড়েছি। আর এখানে কি আছে না 1000 সিসি অর্থাৎ সেন্টিমিটার কিউব, তাহলে এর এককটা কী আছে সেন্টিমিটার কিউব। আর মোলারিটি কী আছে মোল, মোলারিটির একক কী না মোল, মোল হিসাবে, অর্থাৎ কত মোল আছে সেটা। ঠিক, তাহলে এর একক কী হবে না ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় শর্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায় যে মোলার পরিবাহিতার একক কী, তাহলে কি বলতে হবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এই এককটা কিন্তু বলতে হবে। আর একটা নতুন পরিবাহিতা যেটাকে বলা হচ্ছে কি না তুল্যাঙ্ক পরিবাহিতা, যেটা ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয়। তুল্যাঙ্ক পরিবাহিতা কি, অর্থাৎ দ্রবণের আয়তন যাই হোক না কেন তার মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্যটা নেব সেটা কিন্তু তুল্যাঙ্ক পরিমাণ, অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, অর্থাৎ নর্মালিটি যেটা আমরা এককে প্রকাশ করি সেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, নর্মালিটি। ঠিক আছে, অর্থাৎ দ্রবণের আয়তন যদি নর্মালিটি হয় তাহলে সেটা এন, কত নর্মাল সেরকম। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে যে দ্রবণের যে গাঢ়ত্ব তৈরি হয় সেটা কি নর্মালিটি। তুল্যাঙ্ক পরিমাণ বলতে কি না, কোনো একটা
তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কী ছিল না তার আণবিক ওজন বাই ক্যাটায়ন সংখ্যা ইন্টু ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন সংখ্যা ইন্টু ক্যাটায়নের চার্জ দিয়ে যে ভাগ করলে যেটা হয় সেটা তুল্যাঙ্ক ওজন। H2 সুপের ক্ষেত্রে আণবিক ওজন 98, কিন্তু এখানে দুটো হাইড্রোজেন থাকার জন্য, প্রতিস্থাপনযোগ্য থাকার জন্য 98/2 মানে 49 হচ্ছিল, সেইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিত হচ্ছে নর্মালিটি দিয়ে প্রকাশ করা হচ্ছে। এর ক্ষেত্রে এককটা কী হবে না, এটার ক্ষেত্রে কী ছিল না ওহম ইনভার্স সেমি ইনভার্স অলরেডি ছিল, এটা কত ছিল না সেমি কিউব বাই এখানে যেটা হবে নিচে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট ইউজ করা হয়, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে এক্ষেত্রে এককটা যেটা হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার আর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এটা হচ্ছে কি না তুল্যাঙ্ক পরিবাহিতার একক। এটা কি দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/n দিয়ে প্রকাশ করা হবে। এরপর চলে আসি না মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। অর্থাৎ দেখো আমি অলরেডি পড়ে নিয়েছিলাম যে ল্যামডা এম ইজ ইকুয়াল টু কী ছিল না কাপ্পা ইন্টু 1000/m ছিল, আর ল্যামডা ইজ ইকুয়াল টু অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতা ইজ ইকুয়াল টু কী ছিল না কাপ্পা ইন্টু 1000/n। ঠিক আছে, এবার ল্যামডা এম বাই ল্যামডা যদি করি তাহলে সেক্ষেত্রে বা ল্যামডা ইজ ইকুয়াল টু বাই ল্যামডা এম যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না m/n হবে, কী হবে না m/n হবে। দুটোকে ভাগ করে দেখো 1 আর 2কে যদি ভাগ 2/1 যদি করা হয় তাহলে এটা কী হবে না m/n হবে। এবার দেখো মোলারিটি আর নর্মালিটি আমি দ্রবণ চ্যাপ্টারে বলে দিয়েছিলাম যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে নর্মালিটি ইজ ইকুয়াল টু কী হয় না মোলারিটি ইন্টু ফ্যাক্টর মানে ক্যাটায়ন বা অ্যানায়ন সংখ্যা, মানে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা যেটা ছিল, মোট যোজ্যতা ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যে যোজ্যতা অর্থাৎ চার্জ যেটা সেটা বলা হচ্ছিল, তাই তো। তাহলে যেমন H2 সুপারের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের দুটো আছে, 2 ফ্যাক্টর এখানে যোগ করছে ফ্যাক্টরটা, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টরটাকে আমি যদি জেড দিয়ে চিহ্নিত করি তাহলে n ইজ ইকুয়াল টু কী হলো না m ইন্টু জেড, ঠিক আছে, ক্যাটায়ন সংখ্যা ইন্টু চার্জ। জেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি লিখেই দিই, জেড ইজ ইকুয়াল টু তাহলে ক্যাটায়ন সংখ্যা ইন্টু চার্জ, ক্যাটায়ন সংখ্যা ইন্টু চার্জ, দ্যাট ইজ জেড। ঠিক, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে কী হবে ল্যামডা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ল্যামডা বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু m/m ইন্টু জেড, অর এখান থেকে কী বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা এম বাই জেড, দ্যাট ইজ দ্য রিলেশন। এইটা আমাকে মনে রাখতে হবে। অনেক সময় আমাদের দিয়ে দেয় যে মোলার তড়িৎ পরিবাহিতা দিয়ে দেয়, যে বলে তুল্যাঙ্ক তড়িৎ পরিবাহিতা কত, সেক্ষেত্রে কিন্তু এককটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এককটা কিন্তু আমি অলরেডি করেছি, এককটা চেঞ্জ করে কিন্তু লিখতে হয়। এখানে শুধু জেড ফ্যাক্টর অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা ইন্টু চার্জ দিয়ে তার ভাগ করে দিলেই সেক্ষেত্রে আমাদের কি বেরিয়ে যায় না তুল্যাঙ্ক তড়িৎ পরিবাহিতা কিন্তু বেরিয়ে যায়। এইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে লঘুতার সাথে মোলার পরিবাহিতার পরিবর্তন। লঘুতা বলতে কি বোঝায়, আগে দেখো যেটা পড়েছিলাম গাঢ়ত্ব আর লঘুতা কিন্তু আলাদা জিনিস। গাঢ়ত্ব মানে ধরো এক গ্লাস জল আছে, সেখানে চিনি আমি 1 চামচ যোগ করলাম, 2 চামচ যোগ করলাম, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যত বেশি যোগ করবো তত তার গাঢ়ত্ব বৃদ্ধি পায়। আর লঘুতা হচ্ছে তার ঠিক উল্টোটা, চিনি আছে 1 চামচ, সেখানে আমি কি যোগ করলাম না জল, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিমাণটা একই আছে কিন্তু সেখানে আমি 1 গ্লাস না যোগ করে আমি 2 গ্লাস জল যোগ করলাম, সেইটা হচ্ছে লঘুতা। ঠিক আছে, কিন্তু চিনিটাকে আমি কমাবো না। লঘুতা মানে হচ্ছে জলটাকে বাড়ানো, অর্থাৎ দ্রবণের আয়তনটাকে বাড়িয়ে দেওয়া। আর গাঢ়ত্ব বাড়া মানে কি আয়তনটাকে ফিক্স রেখে তার মধ্যে আরও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ থাকে। তাহলে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে লঘুতা মানে কি দ্রবণের যেহেতু মোলার পরিবাহিতা মানে 1 মোল পরিমাণ তো পদার্থ তো নিতেই হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, এবং সেক্ষেত্রে যদি লঘুতা বৃদ্ধি করা হয় অর্থাৎ দ্রবণের যদি আয়তন যদি বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। কারণ দ্রবণের লঘুতা যে 1 গ্লাস জলে ওই দ্রবণটা যতটা ক্যাটায়ন অ্যানায়নগুলো কাছাকাছি থাকতো সেটা যদি 1 বালতি জলে যদি ওই পরিমাণ তড়িৎ বিশ্লেষণ যদি থাকে তাহলে তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্বটা কী হবে অনেক বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেলে বোঝাই যাচ্ছে যে তাদের পরিবাহিতাটা অনেক বেশি হবে, অর্থাৎ তত বেশি তারা ফ্রিলি ক্যাথোড বা অ্যানোডের দিকে যেতে পারবে আয়নগুলো। ঠিক, তাহলে তার পরিবাহিতা বাড়ে, তার লঘুতা বৃদ্ধির সাথে সাথে মোলার পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়, এটুকু জেনে রাখতে হবে। আর কি মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে অসওয়াল্ড ডাইলিউশন ল জানি কি দ্রবণের লঘুতা অর্থাৎ দ্রবণকে যত বেশি মানে হালকা করব মানে লঘু করব, যত বেশি আমরা জল মেশাবো তত কী হয় তার বিয়োজন মাত্রা বাড়ে। তাহলে বিয়োজন মাত্রা বাড়ার সাথে সাথে মৃদু তড়িৎ বিশ্লেষণ 100% বিয়োজিত হয় না, তাহলে বিয়োজন মাত্রা বাড়লে ক্যাটায়ন অ্যানায়নের পরিমাণও কিন্তু বাড়তে থাকে, এবং লঘুতা বৃদ্ধির সাথে সাথে দেখা গেছে যে এদের মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে না
এদের যে মোলার পরিবাহিতা ক্রমশ বৃদ্ধি পায় এবং সেখানে কোনো সীমাস্ত মানে পৌঁছায় না। তীব্র তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে যেমন আমরা আমরা এক্সট্রাপোলেট করে বা গ্রাফিক্যালি যে প্লটটা যদি করা হয় তাহলে কেমন হয় না এরকম একটা হয় না, এইদিকে যদি তার কন্ডাক্টেন্স মাপা হয় ল্যামডাটা এমটা যদি মাপা হয় আর এইদিকে যদি গাঢ়ত্ব রুট ওভার অফ সি নেওয়া হয়, তাহলে মৃদুর ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষণ যদি কেসিএল এর ক্ষেত্রে মাপা হয় তাহলে আমরা কি পাবো না, লঘুতা যত দেখো গাঢ়ত্ব যত বাড়ছে তত কী হচ্ছে কন্ডাক্টেন্স তত কমছে এবং লিমিটিং ডেন্সিটি অর্থাৎ জিরো যখন এটা জিরো গাঢ়ত্ব দেখা যাচ্ছে, এটা যদি এক্সট্রাপোলেট করে একটা আমরা বর্ধিত করে আমরা এরকম একটা বের করে নিতে পারি। জিরো মানে এরকম একটা এখান থেকে আমি এক্সট্রাপোলেট করে মানে জিরো গাঢ়ত্বে কেসিএল তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে গ্রাফিক্যালি আমরা এটা বের করে নিতে পারি। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্লটটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কীরকম প্লট না এরকম, এরা না এক্স অক্ষকে ছেদ করে না ওয়াই অক্ষকে ছেদ করে, অর্থাৎ এরকম ক্রমশ চলে যেতে থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে গ্রাফিক্যালি কিন্তু কখনোই মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসীম লঘুতায় গ্রাফিক্যালি তাদের মানে পরিবাহিতাকে পরিমাপ করা যায় না। ঠিক, তাহলে সেক্ষেত্রে অসীম লঘুতা কার ক্ষেত্রে, শুধুমাত্র গ্রাফিক্যালি ক্ষেত্রে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসীম লঘুতায় অর্থাৎ একদম জিরো কনসেন্ট্রেশনে জিরো এম, যেটাকে বলে ল্যামডা জিরো বা ল্যামডা নট হিসাবে চিহ্নিত করা হয়, এরকমভাবে আমরা অসীম লঘুতা তাদের ক্যালকুলেট করতে পারি। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাদের যদি তড়িৎ পরিবাহিতা পরিমাপ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রের সাহায্য নেব না কোলডাসের সূত্র কিভাবে করা হয় সেটা পরবর্তী ভিডিওতে বলা হবে। আপাতত জেনে রাখো যে গ্রাফিক্যালি কিন্তু কখনোই মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ যেহেতু তারা এক্স বা ওয়াইকে ছেদ করে না, কখনোই তাদের গ্রাফিক্যালি তাদেরকে নির্ণয় করা যাবে না। অসীম লঘুতা মানে জিরো কনসেন্ট্রেশন, জিরো গাঢ়ত্বে বা জিরো গাঢ়ত্বে কখনোই নির্ণয় করা যাবে না। কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখো এখান পর্যন্ত যদি ক্যালকুলেট করা হয় এই গাঢ়ত্ব নিয়ে একটা ভ্যালু নিয়ে যদি ক্যালকুলেট করা হয় সেটাকে এক্সট্রাপোলেট করে মোটামুটি একটা অ্যাজিউম বা কল্পনা করে আমরা একটা ভ্যালু ক্যালকুলেট করতে পারি।